নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র বানানোর জন্য জোর কদমে প্রচেষ্টা চালানো হচ্ছে। A massive protest in Nepal. We're talking tens of thousands of people. They marched through the capital Kathmandu, clashed with riot cops. শুধু যে মনে মনে নেপালের জনসাধারণরা জেগে উঠেছে এমনটা কিন্তু নয়, তারা এবার সরাসরি নেপালের রাজপথে এসে রীতিমতো আন্দোলন শুরু করেছে নেপালকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য। हाम्रो मुख्य एजेन्डा भनेको नै हिन्दू राज्य कायम गर्नु पर्यो। हम सेकुलर नहीं हैं, मैं सेकुलर बनकर के जीना भी नहीं चाहता हूँ, मैं कट्टर हिंदू बनकर के जीना चाहता हूँ। গত বেশ কয়েক মাস থেকে নেপাল জুড়ে চলছে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য দফায় দফায় আন্দোলন, আর তাই নেপালে চীন মদতপুষ্ট কমিউনিস্ট সরকারকে হটাতে নেপালের মানুষরা ঐক্যবদ্ধভাবে নেপালের রাস্তায় নেমেছে। যদিও এই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে উঠেছে যখন বেশ কিছু বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে নাকি ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত রয়েছে। আমেরিকার কিছু সংবাদ মাধ্যম তো এমনও দাবি করেছে যে এই আন্দোলনের পেছনে ভারতের পরিষ্কার মদত রয়েছে, যার উদ্যোগ হিসেবে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাহলে এবার সবথেকে বড় প্রশ্ন হলো, নেপালের এই আন্দোলন কি নেপালের জনসাধারণের স্বতঃস্ফূর্ত আন্দোলন, নাকি এর পেছনে রয়েছে ভারতের মোদী এবং যোগীর এক বিশেষ কৌশল? बोलता है ये तो हो गया देश का, तो वो तो कर ही लेंगे। श्रीलंका है, नेपाल है, वहाँ भी तो पार्टी के लेके जाना, वहाँ भी जीतना है। मुझे पता है कि आज जब भारत में भगवान श्री राम का भव्य मंदिर बन रहा है तो नेपाल के लोग भी उतना ही खुशी महसूस कर रहे हैं। অনেক বিশেষজ্ঞদের দাবি, নেপালকে হিন্দু রাষ্ট্র বানানোর মধ্য দিয়ে ভারত হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ অলরেডি শুরু করে দিয়েছে, আর তাই ভারত নেপালের জনগণকে পরোক্ষভাবে উৎসাহিত করছে যাতে করে চীনের মদতপুষ্ট স্বৈরাচারী কমিউনিস্ট সরকারকে সরিয়ে নেপালে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করা যায়। কিন্তু প্রশ্ন হলো, নেপালের জনগণ মাত্র 16 বছর আগেই রাজতন্ত্রকে উৎখাত করে সেকুলার রাষ্ট্র বানিয়েছিল নেপালকে। এবার এমন কি ঘটনা ঘটলো যে তারা হিন্দু রাষ্ট্র আর রাজতন্ত্রের দাবিতে রীতিমতো নেপালের রাস্তায় নেমে এসেছে? এটা নেপালি জনগণের স্বতঃস্ফূর্ত দাবি, নাকি এর পেছনে ভারতের সত্যি কোনো বড় ভূমিকা রয়েছে? আজকের এই আলোচনার মাধ্যমে কিন্তু এই চাঞ্চল্যকর বিষয়টাকে গভীরভাবে বিশ্লেষণ করে দেখে নেব। তাই পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য দেব যেটা শুনে আপনারা হতবাক হয়ে যাবেন। তো চলুন বিষয়টাকে এবার আরো গভীরে গিয়ে বিশ্লেষণ করে দেখা যাক। তো বন্ধুরা দেখুন, নেপালে টোটাল 13টি মেজর পলিটিক্যাল পার্টি রয়েছে। এদের মধ্যে 10টি পলিটিক্যাল পার্টি কমিউনিস্ট পন্থা অবলম্বন করে। নেপালি কংগ্রেস পার্টি এটা একটা সেন্টারিস্ট পার্টি, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এটা একটা রাইট উইং হিন্দু পার্টি, আর জনমত পার্টি এটা একটা কাস্ট বেসড আইডিওলজি পার্টি। আর আজ নেপালে সরকার রয়েছে এই 4 পার্টির সমন্বয়ে তৈরি কমিউনিস্ট পার্টির। আর আজ এটাই নেপালে আন্দোলনের সবথেকে বড় কারণ হয়ে উঠেছে। নেপালের রাস্তায় মানুষের কণ্ঠে এখন একটাই আওয়াজ, পুনরায় রাজতন্ত্র অর্থাৎ হিন্দু রাষ্ট্র ফিরিয়ে দিতে হবে নেপালকে। অথচ এই দেশই একসময় রাজতন্ত্রকে ফেলে দিয়ে গণতন্ত্রকে বেছে নিয়েছিল। অবশ্য তারপর গণতন্ত্রের নামে যেটা এলো সেটা হলো ভয়াবহ স্বৈরাচারী কমিউনিস্ট রাজতন্ত্র। মানে আজকের নেপালে গণতন্ত্রের ছদ্মবেশে পরিচালিত হচ্ছে কঠোর এবং নির্মম কমিউনিস্ট স্বৈরাচার। যে নেপালের লোকজন একসময় রাজতন্ত্রের বিরুদ্ধে লড়েছিল, আজ তারাই বলছে আগের রাজতন্ত্রই অনেক ভালো ছিল। If we can't restore the institution of monarchy in this country, there is no future for the youths in this country, and the existence of this country itself could be at risk. কেন এমনটা বলছে নেপালের মানুষ? রাজতন্ত্র কি সত্যি ভালো ছিল, নাকি এটা শুধু নিপীড়িত জনগণের আবেগ থেকে উঠে আসা একটা কথা মাত্র? নেপালের এই রাজনৈতিক প্রেক্ষাপটের এই বিষয়টাকে বোঝার জন্য আমাদের কিন্তু নেপালের ইতিহাসের অনেক গভীরে নেমে পর্যালোচনা করতে হবে। তবে নেপালের প্রকৃত ইতিহাস বুঝতে গেলে আমাদের সেই প্রাচীন সময়ে ফিরে যেতে হবে, যখন নেপালে শুধুমাত্র একটা ভূখণ্ড ছিল না, বরং হিন্দু সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যের উজ্জ্বল কেন্দ্র ছিল। প্রাচীনকাল থেকেই নেপাল ভারতীয় উপমহাদেশের সঙ্গে ভৌগোলিক এবং আধ্যাত্মিকভাবে গভীরভাবে সংযুক্ত ছিল। প্রায় 12,000 বছর আগে নেপালের মিথিলা রাজ্যের রাজকন্যা ছিলেন মা সীতা। আবার 4র্থ এবং 5ম শতকে নেপালের লিচ্ছবি রাজবংশের উত্থান ঘটে। তাদের শাসনকালকে নেপালের স্বর্ণযুগ বলা হয়। তবে লিচ্ছবি শাসকরা যে শুধু
শুধুমাত্র দক্ষ প্রশাসক ছিল তাই নয়, তারা কিন্তু নেপালের সংস্কৃতি, ধর্ম, শিল্পকলা এবং শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আর এই রাজবংশেই জন্ম নেন রাজকুমারী ত্রিশলা, যিনি জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীরের মা ছিলেন। অর্থাৎ নেপালের ভূমি শুধুমাত্র হিন্দু ধর্মের নয়, জৈন ধর্মের ইতিহাসের সাথেও কিন্তু গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই লিচ্ছবি রাজবংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল বিখ্যাত পশুনাথ মন্দির, যা আজও নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে স্বীকৃত। কথিত আছে ভগবান শিব এখানে নিজে আবির্ভূত হয়েছিলেন। আর তাই নেপালের পশুপতিনাথ মন্দির আমাদের কাশীর মতোই হিন্দুদের কাছে মুক্তি লাভের ক্ষেত্র হিসাবে আজও বিবেচিত হয়। পরবর্তী সময়ে 1200 থেকে 1800 শতকের মধ্যে নেপালে একাধিক হিন্দু রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল মল্ল রাজবংশ, যারা বহু মন্দির, ধর্মীয় স্থাপনা, সংস্কৃত, শিক্ষা কেন্দ্র এবং শিল্প সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল পুরো নেপাল জুড়ে। এই সময় নেপালে একাধিক ধর্মীয় রীতিনীতি প্রতিষ্ঠিত হয়। আর তারপর 1969 সালে নেপালের জনসাধারণদের মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটে। পৃথ্বীনারায়ণ শাহ নামে একজন রাজা পুরো নেপালের ঐক্য সাধন করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি নেপালের বিচ্ছিন্ন রাজ্যগুলিকে একত্রিত করে নেপালকে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। আর তখন থেকেই পৃথ্বীনারায়ণ শাহের রাজত্ব নেপালে শুরু হয়। তারপরেই শাহদের রাজত্বে চলতে চলতে কালচক্রে নেপালে ধীরে ধীরে শাহদের আধিপত্য দুর্বল হতে থাকে। আর যার কারণে 1816 সালে যখন থার্ড অ্যাংলো নেপাল যুদ্ধ শুরু হলো, সেখানে নেপাল ভীষণ অপমানজনকভাবে হেরে গেল। আর এই হারের পর নেপালকে সিকিম, কুমাও আর গাড়োয়াল এই সমস্ত অঞ্চলগুলিকে ব্রিটিশ ইন্ডিয়াকে দিতে হয়েছিল। এই যুদ্ধের হারের ফলে নেপাল ব্রিটিশদের অধীনে আশ্রিত দেশ হয়ে গিয়েছিল। অর্থাৎ নেপালের যে কোনো বৈদেশিক নীতি ব্রিটিশদের হাতে চলে এসেছিল। কিন্তু আপনারা এটা কম বেশি সকলেই জানেন যে ব্রিটিশরা কখনোই নেপালের ওপর রাজত্ব করতে পারেনি। তো আপনারা কি জানেন যে কেন ব্রিটিশরা নেপালের ওপর কখনোই রাজত্ব করতে পারেনি? এর পেছনে কিন্তু একটা গভীর কারণ রয়েছে। চলুন এই বিষয়টাও একটু আমরা জেনে নিই, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, যখন নেপালে শাহদের রাজত্ব কমজোর হয়ে পড়েছিল, তখন সেই সুযোগের ফায়দা উঠিয়েছিল তার রাজ্যের পিএম জং বাহাদুর রানা। এই জং বাহাদুর রানা পুরো নেপালের শাসনভার নিজের হাতে তুলে নিয়েছিল। আর তখন থেকে নেপালে জং বাহাদুর রানার রাজত্ব শুরু হয়ে যায়। তো এই রানা রাজবংশের বংশ পরম্পরার চিন্তাভাবনা ছিল একটু আলাদা রকমের। রানা শাসকরা নেপালের ক্ষমতা নিজের হাতে রাখবার জন্য, নিজেদের ফায়দার জন্য, নিজেদের সুযোগ সুবিধার জন্য তারা সবসময় ব্রিটিশদের সাপোর্ট করা শুরু করে। এমনকি রানা রাজত্বকালে তারা ব্রিটিশদের সঙ্গে একটা চুক্তি পর্যন্ত করে ফেলেছিল যে ব্রিটিশরা চাইলে নেপালের বৈদেশিক নীতি পরিচালনা করতে পারে। এছাড়াও নেপালের রাজা নিজে নেপালের গোর্খা সেনাবাহিনীকে ব্রিটিশদের সেনাবাহিনীতে নিয়োগের জন্য সমস্ত সুবিধা পাইয়ে দেবার আশ্বাস দিয়েছিল। আর ব্রিটিশরাও সে সময় খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে গোর্খা সেনাবাহিনী তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ 1857 সালের সিপাহী যুদ্ধ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, আফগান যুদ্ধ এবং দুটি বিশ্বযুদ্ধে গোর্খারা ব্রিটিশদের দারুণভাবে সাহায্য করেছিল। এছাড়াও সে সময় ব্রিটিশরা ব্রিটিশ কলোনি তৈরি করতে শুরু করেছিল। আর সে সময় তাদের সামরিক শক্তির প্রয়োজন ছিল। আর গোর্খা সেনাবাহিনী তাদের জন্য একদম পারফেক্ট মিলিটারির যোগান দেবে। আর এটা ভেবেই ব্রিটিশরা নেপালে তাদের নিজেদের কলোনি বানানো থেকে বিরত থেকে জং বাহাদুর রানার এই প্রস্তাবকে স্বীকার করে নেয়। আর 1923 সালে ব্রিটিশরা নেপালের সাথে এক বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে নেপালকে সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়ে দেয়। আর তার কিছুদিন বাদে অর্থাৎ 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে আর ব্রিটিশরা যখন দেশ ছেড়ে চলে যায়, আর এরই মধ্যে 1948 সালে নেপালে প্রথম সংবিধান তৈরি করা হয়, যেখানে রানা শাসকরা নিজেকে কাগজে কলমে নেপালের সুপ্রিম অথরিটি অর্থাৎ পিএম ঘোষণা করে দেয়। কিন্তু এরপরেও রানা শাসকরা নেপালে বেশি দিন আর টিকতে পারতো না, কেননা নেপালের শাসকদের সাথে নেপালের এই সংবিধানও খুব তাড়াতাড়ি বদলে যেতই। তো যাই হোক, তো সে সময় ভারতে ভারত ছাড়ো আন্দোলনের দুই ব্যক্তি কেপি ভট্ট রায় এবং বিপি কয়রালা অনেকটা বেশি প্রভাবিত হয়ে পড়েছিলেন। তারা তাদের দেশে অর্থাৎ নেপালে নেপালি কংগ্রেসকে স্থাপন করার জন্য নেপালের রানা শাসকের বিরুদ্ধে এই দুইজন বিরাট আন্দোলন শুরু করেন। আর এই আন্দোলনে নেপালের বহু জনসাধারণরা এসে যুক্ত হয়। আর সবার মুখে একটাই আওয়াজ উচ্চারিত হচ্ছিল যে নেপাল থেকে রানার রাজতন্ত্রকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর
মজার একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো, নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা করার পেছনে ভারতের সবথেকে কিন্তু বড় হাত ছিল সে সময়। আর এটাই ছিল সেই সময় যখন থেকে নেপালের রাজনীতিতে ভারতের আধিপত্য বিস্তার শুরু করে। ভারত 1950 সালের মধ্যেই নেপালের সাথে বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে দুই দেশের বর্ডারে একে অপরের জন্য পুরোপুরিভাবে উন্মুক্ত থাকবে। নাগরিকত্ব দুই দেশে থাকা থেকে শুরু করে জমি জমা কেনা বেচা সমস্তটাই বিনা বাধায় করা যাবে। আর এই বন্ধুত্বপূর্ণ চুক্তির ফলেই ভারতের সেনাবাহিনীকে নেপালে ডিপ্লয় পর্যন্ত করে দিয়েছিল। এবার দেখুন, ভারতের জাতীয় নিরাপত্তার দিক থেকে যদি আপনারা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন নেপালে রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সে সময় কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর সেটা কিন্তু আজও রয়েছে। নয়তোবা চীনের মতো কমিউনিস্টরা এই সমস্ত দেশকে ভারতের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড় করিয়ে দিতে পারত। আর এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে ভারত সে সময় নেপালে যে দলটি আন্দোলন করছিল অর্থাৎ নেপালি কংগ্রেস, তার সাথে রানা শাসক আর রানা শাসকদের আগে নেপালে যে শাহ শাসকরা ছিলেন সেই শাহ শাসকদের রাজা ত্রিভুবন, এই তিনজনকে ডেকে তিনজনের মধ্যে একটা শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষর করায়, যার ফলে নেপালে আন্দোলন একদম থেমে যায় এবং একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এই চুক্তির ফলে বেসিক্যালি দুটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। প্রথম, রানা শাসকদের ক্ষমতা নেপালে বন্ধ হয়ে যাবে এবং দ্বিতীয়ত শাহ শাসকদের সাথে একত্রিত হয়ে এখন থেকে নেপালে নির্বাচন হবে, যার ফলে গণতান্ত্রিক মতে নির্বাচিত সরকার নেপালকে শাসন করবে। আর এর জন্য নেপালে দ্বিতীয় সংবিধান খসড়া তৈরি করা হয়, অর্থাৎ নেপালে অফিসিয়ালি এক গণতান্ত্রিকভাবে রাজতন্ত্র কায়েম হয়ে যায়। অবিকল আজকের ব্রিটেনের মতো, যেখানে রাজার পরিবারই সর্বে সর্বা অথচ সরকারকে সেই দেশের মানুষই নির্বাচন করে যা দেশকে পরিচালনা করে। কিন্তু নেপালের ক্ষেত্রে রাজার কাছেই সমস্ত ক্ষমতাটা ছিল, যেমন নেপালের মিলিটারি রাজার আন্ডারেই ছিল। তো যাই হোক, এই এগ্রিমেন্টকে স্বীকৃতি দিয়ে নেপালে প্রথম সাংবিধানিক নির্বাচন সংগঠিত হয় এবং নির্বাচনে কংগ্রেস পার্টি জয়লাভ করে। তারপর 1951 সাল থেকে শুরু করে 1955 সাল পর্যন্ত নেপালে সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। কিন্তু অঘটন ঘটল তখন যখন শাহ রাজা ত্রিভুবন হঠাৎ করে মারা যায় আর রাজা মহেন্দ্র সিংহাসনের দায়িত্ব বসেন। তখন এই নতুন শাহ শাসক অর্থাৎ মহেন্দ্রর কংগ্রেস সরকারের সাথে ঠিকভাবে বনিবনা হচ্ছিল না। আর এজন্যই 1962 সালে তিনি নেপালে নতুন একটি সংবিধান তৈরি করেন, যেখানে তিনি তিনটি মেজর অ্যাকশন নিয়ে আসে। ফার্স্ট, রাজা মহেন্দ্র নেপালে পুনরায় রাজতন্ত্র ফিরিয়ে নিয়ে আসে। সেকেন্ড, নেপালে সমস্ত রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ করে দেন। এবং থার্ড, নেপালে পঞ্চায়েত ব্যবস্থাকে পুনরায় প্রতিস্থাপন করা হয়, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াটা শুধুমাত্র লোকাল স্তরেই সীমাবদ্ধ রাখা ছিল। আর যেহেতু নেপালি কংগ্রেস পার্টিকে ভারত ভীষণভাবে সাপোর্ট করত, তাই রাজা মহেন্দ্র সুযোগ বুঝে প্রো চায়না এবং প্রো পাকিস্তান হয়ে গেছিল। আর তার রাজত্বকালে তিনি ভারতকে অনেকভাবে ধোঁকা পর্যন্ত দিয়েছেন, যার মধ্যে একটা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, 1989 সালে নেপাল হাতিয়ার কেনার জন্য ভারতের সঙ্গে এগ্রিমেন্ট করেও শেষের দিকে এসে এগ্রিমেন্ট খারিজ করে দিয়ে চায়না থেকে অস্ত্র আমদানি করেছিল। তো যেহেতু পূর্ব নিয়ম অনুসারে নেপাল এবং ভারতের বর্ডার সম্পূর্ণভাবে উন্মুক্ত ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তান ড্রাগ স্মাগলিং এবং জঙ্গিদেরকে নেপাল ভূখণ্ড হয়ে ভারতে প্রবেশ করাচ্ছিল। আর এই সমস্ত কিছু কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আর ভারতও কিন্তু তারপর হাত গুটিয়ে বসে থাকার পাত্র ছিল না। ভারত সরাসরি নেপালকে ট্রেড এম্বার্গো অর্থাৎ স্যাংশন লাগিয়ে দেয়, কারণ নেপাল সম্পূর্ণভাবে ভারতের ওপর নির্ভরশীল ছিল। আর এই ট্রেড স্যাংশন লাগিয়ে দেওয়ার ফলে নেপালে একটা হাহাকার শুরু হয়ে যায়। নেপালে ইকোনমিক্যালি ক্রাইসিস শুরু হতে থাকে। আর এই সব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নেপালের জনসাধারণরা সরাসরি রাস্তায় নেমে আসে। নেপালের সমস্ত রাজনৈতিক দল এবং জনসাধারণরা সকলে মিলে রাজার বিরুদ্ধে আরেকবার বিদ্রোহ শুরু করে। আর এই আন্দোলনের ফলে শেষে গিয়ে রাজা মহেন্দ্রকে সব কিছু মেনে নিতে হয়। আর তারপর আবারও 1990 সালে আরেকটি নতুন সংবিধান তৈরি হয়, যার দ্বারা রাজনৈতিক দলের ওপর থেকে সমস্ত রকম স্যাংশন সরিয়ে পুনরায় সাংবিধানিক রাজতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা হয়। আর অবশ্যই সেবারও নির্বাচনে নেপালি কংগ্রেস পার্টি আবার জিতে যায়। আর শাহ রাজা এবং নেপালি কংগ্রেস মিলে সাংবিধানিক শাসন ক্ষমতা গ্রহণ করে। আর সেই সময় নেপালি কোলেট্রাল সাইড ইফেক্টও দেখা দেয়। আর এর কারণ 1962 সালে যখন শাহ শাসক চায়নার সাথে হাত মিলিয়েছিল, তারপর থেকে নেপালে প্রচুর পরিমাণে
কমিউনিজম বৃদ্ধি হতে শুরু করে। একটা পর্যায়ে গিয়ে কমিউনিজমের লেভেল নেপালে এতটা পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছিল যে 1994 সাল আস্তে আস্তে কংগ্রেস পার্টির পরে দ্বিতীয় স্থানে এই কমিউনিস্ট পার্টি অবস্থান করছিল। আর এটাই ছিল নেপালের সবথেকে বড় মাথা ব্যথার কারণ এই সমস্ত ঘটনাগুলোর জন্যই কিন্তু নেপালে মাত্র 4 বছরের মধ্যে দুবার সরকার বদল হয়েছে। কেননা কমিউনিস্ট পার্টি কংগ্রেস পার্টির এমপিদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে কংগ্রেস সরকারের পতন ঘটিয়েছিল। আর হেরে যাওয়া কংগ্রেস পার্টি 1996 সালে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি, যেটা একটা হিন্দু পার্টি ছিল, তাদের সাথে জোট করেন এবং কমিউনিস্ট পার্টিকে হারিয়ে নেপালে আবার নতুন করে একটা নতুন শক্তিশালী সরকার গঠন করে। কারণ সে সময় কমিউনিস্ট পার্টি বৈধভাবে নির্বাচনে জিতে নেপালের ক্ষমতায় আসতে পারছিল না। তাই কমিউনিস্টরা একটি চক্রান্ত শুরু করে নেপালে। তারা নেপালের কংগ্রেস সরকারকে চ্যালেঞ্জ দিয়ে 40 দফার একটি দাবি পেশ করে, যার 3টি প্রধান দাবি ছিল: নাম্বার 1, সবাইকে খোলাখুলিভাবে বাক স্বাধীনতা দেওয়া; নাম্বার 2, 200 বছর পুরনো রাজতন্ত্রকে খতম করতে হবে; অ্যান্ড নাম্বার 3, কাস্ট, জেন্ডার এবং ন্যাশনালিটি বেসিসে বৈষম্যকে বন্ধ করতে হবে। বেসিক্যালি কমিউনিস্টরা এই সমস্ত ধর্মটর্মর বিষয়ের উপরে কিন্তু কোনো রকম বিশ্বাস রাখে না, আর তাদের কোনো রকমভাবে হিন্দু ধর্মের প্রয়োজন ছিল না। তাদের উদ্দেশ্য ছিল নেপালে রাজতন্ত্রকে একদম ধ্বংস করে দিয়ে নেপালকে একটা সেকুলার রাষ্ট্র বানানো। কিন্তু সেই সময় নেপাল সরকার কমিউনিস্টের এই দাবি দাবাকে একদম খারিজ করে দেয়। আর এটাই ছিল নেপালের ইতিহাসের সবথেকে বড় একটা টার্নিং পয়েন্ট। কেননা এরপরেই নেপাল জুড়ে মাওবাদীরা সরকারের বিরুদ্ধে 1996 সালের 13 ফেব্রুয়ারি পিপলস ওয়ার ডিক্লেয়ার করে দেয়, যেখানে তারা সরাসরি পুলিশ স্টেশনে হাতিয়ার সমেত অ্যাটাক করা শুরু করে। ব্যাস, আর এখান থেকেই নেপালে মাওবাদী বিদ্রোহ শুরু হয়ে যায়। আর এরই মধ্যে 2005 সালে এই পরিস্থিতি বিবেচনা করে শাহরাজা নেপালের ভেতরে মাওবাদীদের বিদ্রোহকে থামানোর নাম করে সারা দেশে ইমার্জেন্সি লাগু করে দেয়। আর তার কিছুদিনের মধ্যেই তিনি ঘোষণা করে দেন যে এখন থেকে নেপালে আবারও সেই রাজতন্ত্রের শাসন হবে আর সাংবিধানিক শাসন পদ্ধতি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আর এই ঘোষণার পরে 2006 সালে আবারও নেপাল জুড়ে রাজার বিরুদ্ধে এক বিরাট আন্দোলন সংগঠিত হয়। আন্দোলনকারীদের দাবি ছিল রাজতন্ত্রকে হটিয়ে নেপালে আবারও সাংবিধানিক শাসন পদ্ধতি ফিরিয়ে আনতে হবে। আর তারপরে ধীরে ধীরে ক্রমাগতভাবে নেপালে এই সমস্ত ভয়ঙ্কর আন্দোলন দেখে নায়কের ভূমিকায় নেপালে আবারও প্রবেশ করে আমাদের ভারত আবারও একবার নেপালের রাজা, মাওবাদী সংগঠনের নেতা এবং ক্ষমতায় থাকা সরকারকে নিয়ে কম্প্রিহেনসিভ পিস অ্যাকর্ড 2006 চুক্তি স্বাক্ষর করায়। বেসিক্যালি এই সিপিএর জন্য নেপালের 3টি জিনিস ভালো হয়। 1, রাজতন্ত্রকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে নেপালে গণতন্ত্র স্থাপন করা হয় এবং নেপালের জন্য নতুন করে আবারও একটি সংবিধান লেখা হয়। 2, নেপাল একটি সেকুলার দেশে রূপান্তরিত হয়ে যায়। আর সবথেকে ইম্পর্টেন্ট নাম্বার 3, তারপর থেকে নেপালে যতগুলি ইলেকশন হয়েছে সব কয়েকটা ইলেকশনে কিন্তু কমিউনিস্টরাই জয়লাভ করেছে। কিন্তু আনফর্চুনেটলি 2008 সালের পর থেকে নেপালের ডাউনফল হতে শুরু করে। কেননা যবে থেকে এই গণতন্ত্র নেপালে এসেছে ঠিক তখন থেকে শুরু করে এখন পর্যন্ত নেপালে 10 বার সরকার বদল হয়ে গেছে। আর এখনও পর্যন্ত কোনো সরকার তাদের নির্ধারিত সময়ে 5 বছর নেপালে টিকতে পারেনি। আর আজকের নেপালে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে কোনো পার্টি, সেটা সরকারের হোক কিংবা সরকার বিরোধী, সবাই শুধুমাত্র নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু জোট বেঁধে চলার চেষ্টা করে। আর এটা শুধুমাত্র নেপালে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই। নেপালে রাজনৈতিক অস্থিতিশীলতা এতটা পরিমাণে রয়েছে যে এখন পর্যন্ত নেপালের সংবিধানকে 7 বার বদলাতে হয়েছে। আর এই অস্থিতিশীলতার মধ্যেই নেপালে দুর্নীতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর সবথেকে আশ্চর্যের বিষয়, এই দুর্নীতির দায়ে নেপালে আজ পর্যন্ত কোনো মন্ত্রীকে কোনো রকম শাস্তি দেওয়া হয়নি, এমনকি তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও। আর আজকের তারিখে দাঁড়িয়ে নেপালে এই মাত্রাতিরিক্ত দুর্নীতি আর মিসম্যানেজমেন্টের ফলস্বরূপ নেপালের ইকোনমি দিনের পর দিন ধ্বংসের পথে। যবে থেকে নেপালের রাজতন্ত্র হটে গিয়ে গণতন্ত্র প্রতিস্থাপন হয়েছে তখন থেকেই নেপালের জিডিপি দিনের পর দিন তলানিতে গিয়ে ঠেকছে। নেপালের অবস্থা এখন এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আগে যখন নেপাল 1 টাকার জিনিস বিক্রি করত তার বদলে 2 টাকার জিনিস কিনতে পারত। আর আজকের ডেটে দাঁড়িয়ে নেপাল 1 টাকার জিনিস বিক্রি করলে তার বদলে 12 টাকার জিনিস কিনতে হচ্ছে। অর্থাৎ নেপালের ট্রেড একদম তলানিতে গিয়ে ঠেকেছে, যার ফলে নেপালের ফরেন রিজার্ভ অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। নেপালের মুদ্রাস্ফীতির হার 2% থেকে শুরু করে 7%-এ গিয়ে উঠেছে। অর্থাৎ মুদ্রাস্ফীতি 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আর নেপালের
4.6 মিলিয়ন জনসাধারণরা খেতে না পেয়ে মারা যাচ্ছে। তো বন্ধুরা, এত কিছু বলার কারণ একটাই, এই মুহূর্তে নেপালে জনসাধারণরা আওয়াজ তুলতে শুরু করেছে যে এর থেকে তো অনেক ভালো অবস্থা আমাদের আগের রাজতন্ত্রের সময়ই ছিল, অর্থাৎ যেখানে গণতন্ত্রের নামে দুর্নীতি, মুদ্রাস্ফীতি, অভাব অনটন, দারিদ্রতা দিনের পর দিন বেড়েই চলছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু নেপালের ইতিহাস, যা আজ পর্যন্ত বর্তমান। তো নেপালের সম্পূর্ণ ইতিহাসটা দেখার পর এবার সবথেকে একটা বড় প্রশ্ন উঠছে, নেপালকে হিন্দু রাষ্ট্র বানানোর বিষয়টা কোথা থেকে উঠলো? কেন হঠাৎ করে নেপালকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য নেপালের ভিতর এত আন্দোলন হচ্ছে? তো বন্ধুরা দেখুন, এর সবথেকে একটা বড় কারণ হলো নেপালের ডেমোগ্রাফি। নেপালের ডেমোগ্রাফি ভীষণ তাড়াতাড়ি কিন্তু বদল হচ্ছে। যবে থেকে নেপালে সম্পূর্ণভাবে রাজতন্ত্র ছিল, অর্থাৎ আমি 1951 সালের কথা বলছি, সে সময় খ্রিস্টান জনসংখ্যা একদম 0% ছিল। যখন 2001 সালে কংগ্রেস সরকার নেপালে প্রতিষ্ঠিত হলো, তখন খ্রিস্টান জনসংখ্যা হয়ে দাঁড়ালো 1,02,000। কিন্তু 2008 সালে যখন নেপালে কমিউনিস্ট সরকার এলো, 8 থেকে 9 বছরের মধ্যে নেপালে খ্রিস্টান জনসংখ্যা হয়ে দাঁড়ালো 15 লক্ষ। এবার এই খ্রিস্টান জনসংখ্যার বৃদ্ধিটা আপনারা এই ব্যাপারটা থেকে ভালো করে বুঝতে পারবেন যে 2007 সালে কমিউনিস্ট সরকারের আগে নেপালের মাকুয়ানপুর জেলাতে শুধুমাত্র 200টি খ্রিস্টান গির্জা ছিল, কিন্তু 8 থেকে 9 বছরের মধ্যে এই মাকুয়ানপুর জেলাতেই গির্জার সংখ্যা হয়ে দাঁড়ালো প্রায় 1000। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে আজকের ডেটে দাঁড়িয়ে ওয়ার্ল্ড খ্রিস্টান ডেটাবেসের সূত্র অনুযায়ী নেপাল পৃথিবীর প্রথম একটি দেশ যেখানে সবথেকে তাড়াতাড়ি খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই সব দেখেই নেপালের হিন্দু জনসাধারণরা রাগে ক্ষোভে ফেটে পড়ছে। এই পরিস্থিতি দেখে নেপালের আতঙ্কিত হিন্দু জনগোষ্ঠী ভীষণভাবে ক্ষুব্ধ। হাজার বছরের পুরনো হিন্দু ঐতিহ্য তাদের চোখের সামনে একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে। মন্দির ভেঙে সেখানে গির্জা গড়ে উঠছে, গ্রামের পর গ্রাম হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর এই এত কিছুর সম্মিলিত ফল হিসাবে নেপালের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে, আর তারা স্লোগান দিচ্ছে, নেপালকে আবার হিন্দু রাষ্ট্র বানাও, নেপালে আবার রাজতন্ত্রকে ফিরিয়ে আনো। কারণ আন্দোলনকারীদের মনে হচ্ছে যে নেপালে গণতান্ত্রিক সরকারের থেকে সেই আগের রাজতন্ত্র থাকাটাই হিন্দুদের জন্য ভালো হবে। আর এই কারণের জন্যই কিন্তু তারা নেপালকে হিন্দু রাষ্ট্র বানানোর আওয়াজ তুলছে। তবে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে যে ভারতের বিজেপি সরকার চায় নেপালকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে। এমনকি আমেরিকার কয়েকটা থিঙ্ক ট্যাঙ্ক অভিযোগ করেছে যে বিজেপি গোপনে নেপালকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য নেপালের এই আন্দোলনকে ফান্ডিং করছে। দেখুন, আমি নিশ্চিত করে কিন্তু কিছু বলতে পারবো না, তবে এটাও অস্বীকার করা যায় না যে ভারতে কিন্তু এখন হিন্দুত্বের ঢেউ উঠেছে। তবে যোগী আদিত্যনাথ অবশ্য তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছে নেপাল অবশ্যই হিন্দু রাষ্ট্র হওয়া উচিত। শুধু তাই নয়, তিনি নিজেই নেপাল সরকারকে চিঠি লিখেছেন, যেখানে তিনি স্পষ্টভাবে লিখেছেন নেপালকে আবার হিন্দু রাষ্ট্র বানানো হোক। আসলে যোগী আদিত্যনাথের সঙ্গে নেপালের সম্পর্ক বহু পুরনো। উত্তরপ্রদেশের গোরক্ষপীঠ মঠ বহু বছর ধরে নেপালের রাজ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে। যোগী আদিত্যনাথ নিজেই এই মঠের একজন মহন্ত এবং তিনি বারবার নেপালকে হিন্দু রাষ্ট্র হিসাবেই দেখতে চেয়েছেন। অবশ্য যোগী আদিত্যনাথ শুধু কথা আর চিঠিতেই থেমে থাকেনি, তিনি সফট পাওয়ার স্ট্র্যাটেজি ব্যবহার করে নেপালে হিন্দুত্বের প্রভাবও বিস্তার করতে শুরু করেছিলেন। যেমন গোরক্ষপীঠ মন্দির থেকে নেপালের কিছু ধর্মীয় সংগঠনকে নিয়মিত ফান্ডিং করেছেন। 2, হিন্দু উৎসবগুলোকে কেন্দ্র করে হিন্দু রাষ্ট্র আন্দোলনকে উস্কে দেওয়ার মতো সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 3, যোগীর ঘনিষ্ঠ ধর্মগুরুরা নেপালে গিয়ে হিন্দু রাষ্ট্র গঠনের পক্ষে রীতিমতো প্রচার করে গেছেন। আর এ সমস্ত কিছুই যোগী আদিত্যনাথ বুক ঠুকে করেছেন। আর তাই বিশেষজ্ঞরা বলছেন বিজেপির হিন্দু রাষ্ট্র প্রকল্পের প্রথম ধাপই হলো নেপাল। নেপাল হলো পরীক্ষাগার। যদি নেপালে সফল হয় তাহলে বিজেপি তার পরবর্তী পদক্ষেপ ভারতেই ফেলতে চাইবে, কিন্তু বাস্তবে কি হবে সেটা ভবিষ্যৎ কথা বলবে। তবে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কি মনে করেন যে নেপালে আবার হিন্দু রাষ্ট্র পুনঃ প্রতিষ্ঠা হওয়া উচিত? নিশ্চয়ই আপনারাও যোগী আদিত্যনাথের মতো বুক ঠুকে বলবেন যে হ্যাঁ, অবশ্যই হিন্দু রাষ্ট্র হওয়া উচিত। আশা করব আপনারা নির্ভয়ে আমাদের কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আর ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভারতের হয়ে কথা বলবেন, ভারতকে সাপোর্ট করবেন, আর পাশাপাশি বলবেন জয় হিন্দ, জয় ভারত।